সপ্তাহখানেক হলো আদ্র একদম স্বাভাবিক আচরণ করতে লাগলো পরিবারের সবার সাথে। বাবার সাথে বিজনেসে জয়েন করলো। 4 দিন হলো সে তার বাবার সাথে অফিসেও যাচ্ছে। আদ্রর মা মনে মনে খুশি হলো ছেলের এই পরিবর্তনে। আদ্র অবশ্য মায়ের খুশি দেখে হাসে। মাকে সে ভালোবাসে, ছোটবেলা থেকেই ভালোবাসে। মোহুর বিষয়ে মায়ের সাথে অনেক রাগ অভিমান হয়েছে, এটা যেমন ঠিক, তেমনি রাগ অভিমান হলেও মায়ের প্রতি ভালোবাসা কমেনি, এটাও ঠিক। আদ্র রাতে বাসায় ফিরে কফি নিল, মায়ের সাথে কথা বলল, অতঃপর নিজের রুমে গেল। চেয়ারে গা এলিয়ে কতটাক্ষণ চোখ বুজে থেকে সে তপ্ত শ্বাস ফেলল। পকেট থেকে ফোনটা তুলে কিছুক্ষণ আগের আসা কল থেকেই নাম্বারটা বের করলো। ওপাশ থেকে কল তুললো। অনেকটা সময় পরে কেউ বলল, মিস্টার আদ্র, এত রাতে কল দিলেন? দিনকাল ভালো গেল তো? আদ্র কিছুটা সময় চুপ থাকে। এহসানের সাথে তার আজকেই একটা মিটিং হয়েছে। আদ্রদের কোম্পানি থেকেই একটা অফার দেওয়া হয়েছে এহসান কোম্পানিকে। মূলত অফার তো শুধু আদ্রর চোখে সূচনার ইঙ্গিত। অতঃপর হুট করেই হাসলো আদ্র। হেসে ঠোঁট গোল করে বলল, মিস্টার এহসান, আপনার কি অবস্থা তাই বলুন। দিনকাল তো আপনার ভালোই যাওয়ার কথা, রাইট? মিস্টার এহসান বিনিময়ে হাসলেন। আদ্রকে শোধালো, আপনার কি খারাপ যাচ্ছে নাকি মিস্টার আদ্র? আদ্র আফসোস করে হাসলো, জানালো, খুব খারাপ। আপনি মহাশয় তো আমার লাইফটাই লস করে দিলেন। বিজনেসম্যানদের শুধু বিজনেসে লস হওয়াটাকেই গুরুত্ব দিতে হয় মিস্টার আদ্র। বাকি সব লস তো বিজনেস লসের কাছে পানি ভাত। আদ্র মাথা দোলালো, ফোনটা কানে চেপে এক হাতে চুল পেছনে ঠেলে দিল। হেসে বলল, নতুন তো, তাই এখনো পাকাপোক্ত হয়নি। আপনি দেখছি খুব ভালো মানের বিজনেসম্যান। আশা করি আমি তার থেকে 10 গুণ ভালো বিজনেসম্যান হয়ে যাব খুব অল্প সময়েই। আমার চাইতেও 10 গুণ ভালো? আদ্র ভুরু বাঁকিয়ে শোধালো, 10 গুণ ভালো হওয়া বেটার না? অন্তত আপনার মতো নতুন এসেই শিকার ছিনিয়ে নেওয়ার দক্ষতা তো আমার নেই, আফসোস। আদ্রর আম্মু জানালার পাশে বসা, চোখ টলমল। আকাশ পানে চেয়ে উনি হিসাব কষলেন ওনার জীবনের এই প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। সেই অনেক কাল আগে পরিবার আপনজন সব ছেড়ে ভালোবাসার জন্য ছুটে আসা, বিয়ে করা, অতঃপর একটা পুরুষের যত্নে ভালোবাসায় এতগুলো বছর পার করা, অতঃপর অতঃপর যে পুরুষের ভালোবাসায় সে এতগুলো বছর কাটালো, একটা সংসার সাজালো, হুট করে সেই পুরুষের ভালোবাসায় তার সন্দেহ জাগলো। হুট করেই মনে হলো এই সম্পূর্ণ জীবনের প্রাপ্তি শূন্য, কেবলই শূন্য। আদ্রর মা ছোট্ট শ্বাস ফেলেন। ততক্ষণে ঘরে আদ্র এসেছে। একবার ছোট ছোট চোখ করে ঘরে তাকালো। এক পাশে একটা ফুলদানি ভেঙে গুড়িয়ে আছে, অপর পাশে আলমারির সব কাপড় ছুঁড়ে রাখা। আদ্র মায়ের পাশে গেল, ডাক দিল, আম্মু। আদ্রর মা শুনল, তৎক্ষণাৎ ছেলের ডাক শুনে ফিরলও অস্পষ্ট স্বরে জানালো, কি? আদ্র তাকালো। মায়ের কপালে খুব সূক্ষ্ম একটা আঘাতের চিহ্ন, তবে রক্ত পড়ছে। বয়ে এসে তা ভুরুতে যোগ নিয়েছে। আদ্র মুহূর্তেই বলল, তোমার কপালে আঘাত কেন আম্মু? আদ্রর মা মুহূর্তেই কপালে হাত রাখলেন, এপাশ ওপাশ হাতড়ে ভ্যাবাচাকা খেয়ে বলল, হুম, কোথায়? আদ্র হাত বাড়ালো, মায়ের কপালে রক্তটা আঙ্গুলে ছুঁয়ে শোধালো, রক্ত? আদ্রর মা এবার আর কথা খুঁজে পেল না, একদম চুপ হয়ে গেল। আদ্র হুট করেই ফ্যাল করে চাইল, জিজ্ঞেস করলো, তোমার কি আব্বুর সাথে ঝামেলা হয়েছে আম্মু? আদ্র মায়ের এবার যেন কান্না পেয়ে গেল। আটকানো যায় না এমন কান্না। আমাদের যখন হৃদয় ভেঙে আসে, ঠিক তখনই আশ্রয় পাওয়ার মতো একজোড়া হাত হলেই আমরা লোভী হয়ে উঠি। নিজের বয়স, পরিপক্কতা সব ভুলে আমরা ওই আশ্রয়ে নরম মনকে
প্রকাশ করেই ফেলি। আর তার দরুনই চোখ দিয়ে গড়গড়িয়ে পড়ে অবাধ্য নোনা জল। আদ্রর মায়ের চোখেও পানি গড়ালো, তবুও উত্তর করলো না। আদ্র ছোট্ট শ্বাস ফেললো, দরজার দিকে একবার চেয়ে জিজ্ঞেস করলো, আব্বু কোথায়? বাইরে। বাইরে গেল আদ্র? কেন? তোমার কি কিছু প্রয়োজন? আদ্র মায়ের কথা শুনে হাসে। ও ছোটবেলা থেকেই দেখে এসেছে তার মা বাবা দুজনেই দুজনকে অসম্ভব ভালোবাসে। অসম্ভব। তার বাবা যেমন তার মায়ের যত্ন করে দিন রাত্রি, ঠিক তেমনি তার মাও যত্ন করে। সে এই দুইজনকে দেখেই পারফেক্ট কাপল সম্বোধনটার অর্থ বুঝেছে। তাই হাসলো ও। এরকম ঝগড়া ওর মা বাবা কত করেছে। আবার সকাল হলেই মিটে গিয়েছে। সকাল হলেই দেখা যাবে একজন আরেকজনের ছাড়া কিছুই বুঝছে না। আদ্র হাসে, মাকে জিজ্ঞেস করে, না, তোমরা কি নিয়ে ঝামেলা করলে? কিছু নিয়ে নয় বাবা। আদ্র ভাবলো, প্রতিবারের ঝগড়ার মতো এবারের ঝগড়াটাও খুবই সামান্য কারণেই, খুবই সামান্য ঝগড়া। তাই অতটাও গুরুত্ব না দিয়ে মায়ের কপালে ব্যান্ডেজ লাগিয়ে বলো, থাক, বলা লাগবে না। আব্বু কোথায় গিয়েছে? আমি বরং দেখে আসছি। না, তুমি যাবে না আদ্র। কেন? আদ্রর মা এবারে অনেকটা কঠিন স্বরেই বলল, আমি নিষেধ করেছি তাই। মা বাবার ভেতরে তুমি কেন ঢুকছো? বড় হয়েছো না তুমি? ওকে ওকে, তোমার কপালটা কতটুকু কাটলো? আমি শিওর তুমি নিজেই নিজের কপালের এই হাল করেছো, তাই না আম্মু? ব্যথা লাগছে নিশ্চয়ই। আদ্রর মা হাসলো কেমন যেন, ছেলের দিকে চেয়ে হুট করেই হাসলো। মায়ের ব্যথাটা যেমন তোমার কাছে ব্যথা বলে মনে হচ্ছে না আদ্র, ঠিক সেইভাবেই তোমার ঘরে থাকা মেয়েটার ব্যথাও যদি তুমি ব্যথা বলে মেনে নিতে, তাহলে আজ তোমার আম্মুর এই ব্যথাটা পেতে পেতে হতো না। কথাই বলে না, মা বাবার পাপের ফল সন্তানরা পায়। আমি বলছি, কিছু ক্ষেত্রে বোধহয় সন্তানের করা পাপের অভিশাপ মা বাবাদের ওপরেও পড়ে। আদ্র বুঝলো পুরো কথাটার অর্থ, প্রশ্ন করলো, কি বললে আম্মু? সন্তানের করা পাপের অভিশাপ মা বাবাও পায় মানে? আম্মু, আদ্রর মা ভঙ্গুর এক মানুষের ন্যায় কেঁদে ফেলল, বলল, আমি আমি বোধহয় তোমার পাপের শাস্তিটাই পেয়ে যাচ্ছি আদ্র। আমার তো এটাই প্রাপ্য নয়। আমি তো এমন কিছু করিনি কারোর সাথে। আমি কেন তাহলে? তুমি তুমি যেমনটা মিথির সাথে করছো, কোনোভাবে এর শাস্তি আমার উপরে আসেনি তো আদ্র? আদ্র হুট করেই সচেতন চোখে চাইল। ওর চোখ কেমন চকচক করে উঠল। ও তো মিথিকে মারতো এভাবে, তাহলে কি তার আম্মুকেও এইভাবে? ও দ্রুতই শুধালো, আব্বু তোমায় মেরেছে আম্মু? মিথির সেই দিনকার চিনচিনে পেট ব্যথাটা খুব সিরিয়াস ব্যথা না হলেও সপ্তাহখানেক পরেই এই ব্যথা মাত্রাতে মাঝরাত্রিতে এসে ওর আবারও মনে হলো ওর পেটে ব্যথা করছে অল্প অল্প। বরাবরের মতো বাচ্চার নড়াচড়ার আভাস পেয়ে ঘুম ভেঙে যেমন বসে থাকে, ঠিক সেইভাবেই আজও বসে থাকলো। ঘন্টাখানেক পেটে হাত রেখে বিড়বিড় করার কথা বলছিল। তখন প্রায় রাত ৩টা। হিয়া ঘুমাচ্ছে, ওইদিকে রিদি ও ফ্রিজাও ঘুমাচ্ছে। অতঃপর তার একটু পরেই মিথি অনুভব করলো ওর পেট টান পড়ে আছে, হালকা ব্যথা অনুভব হচ্ছে। মিথির মনে করলো কিছু সময় পরেই চলে যাবে। ও নিজেই নিজের পেটে হাত রাখে। পেটের চামড়া স্পর্শই স্পষ্টই নড়ে। পেটের মাঝ বরাবর থেকে ডান পাশের চামড়াটা ফুলে ওঠে। মিথি হাসে, শুধালো, আম্মুর ঘুম হারাম করে কি মজা পান দুমিষ্টু? যখনই ঘুম ধরে তখনই আপনার হাডুডু খেলা শুরু হয়ে যায়, হ্যাঁ? মিথি হেসে বলা কথাটা ওর মুখের প্রাণটা শুনতে পায়নি, তবে ওর নড়াচড়া থামালো না। মিথির মনে হচ্ছে ভেতরে যে আসলেই ফুটবল খেলছে। শুধু ফুটবল এ বয় নয়, খেলোয়াড় হবে অভাব।
মিথির হালকা হালকা পেট ব্যথাটা নিয়েই এবার কার্যকলাপ পরখ করে শুধালো, তুই জানিস বিষাদ, আর অল্প কয়েকটা দিন পরেই আমি তোকে ছুতে পারবো, তোকে দেখতে পারবো, তোকে আদর করতে পারবো মিষ্টু। তুই আমার আদর, এত্ত এত্ত আদর। ফের পর মুহূর্তে মিথির মন খারাপ করলো। মন খারাপি ভঙ্গিতে পেটের ওপরে ভেসে ওঠা গোল বলের মতো তার ছোট্ট প্রাণের অংশটায় হাত বুলিয়ে সে মিষ্টি হাসলো, বলল, মা হতে গেলে অনেক দীর্ঘ অপেক্ষা করতে হয়, জানতে হয় মিষ্টু। এই যে রোজ অপেক্ষা করছি, রোজ মানে মনে হচ্ছে তুই কবে আসবি, কবে আসবি, তোমাকে ছোঁয়াবো, ছোঁয়ার, দেখার, আদর করার এই তীব্র ইচ্ছাটাকে বহু কষ্টে দমিয়ে রেখেছি প্রাণ। তোমার আম্মু রোজ রোজ তোমার জন্য অনেক অনেক আদর জমিয়ে রাখছে, যাতে তুমি আসলেই তোমাকে আদরে ভরপুর করে দিতে পারি। তুমি শীঘ্রই চলে আসো। আম্মুকে এত অপেক্ষা করিয়ে লাভ কি? কি হচ্ছে বলো? মিথির হালকা হালকা পেট ব্যথাটা কিছুটা সময় পরই যেন একটু বাড়লো। মিথির কেমন যেন হাঁসফাঁস হাঁসফাঁস লাগলো, সারা শরীরে ঘাম দিল, নিঃশ্বাস নিতেও এক অস্বস্তি হচ্ছে যেন। মিথি ধীর পায়ে উঠে একবার ওয়াশরুমে গিয়ে কয়েক পা হাঁটলো। আগেরবার যেমন চিনচিনে ব্যথা হচ্ছিল, ভাবলো এবারও তেমনই, হয়তো এমনি ব্যথাটা চলে যাবে। অথচ ব্যথার মাত্রা ঘন্টা দেড় পার হওয়ার পরও বোধহয় আরো বাড়ল। শত যন্ত্রণাও সহ্য করতে পারা মিথিও যেন এই ব্যথাটা কেন জানি আর সহ্য হচ্ছিল না, কষ্ট হচ্ছে। মিথি বহু কষ্টে বসে নিজের পেটে হাত রাখে, আবারও হিয়াকে বলবে বলবে বলেও সহ্য করে থাকার চেষ্টা করে চালালো, কারণ সবাই ঘুমোচ্ছে এবং এখন রাত। মিথি কিছুটা সময় পর বাচ্চার উপস্থিতি আবারও পেটের চামড়ার ওপর দিয়ে বুঝেই ও দাঁতে দাঁত চাপলো। ব্যথা ক্রমশ বাড়ছে, সহ্য সীমারই বোধহয় বাইরে পৌঁছালো। মিথি কিছুটা জোরে জোরে শ্বাস টেনে বলল, মিষ্টি, তুমি কি আমায় ব্যথা দিচ্ছ? তোমার নড়াচড়ার জন্যই কি এমন হচ্ছে? কিন্তু অন্যদিন নড়াচড়া করলে তো একটু ব্যথা হলেও আমি সহ্য করে নিই মিষ্টি। আজকের ব্যাপারটা